একটা সুন্দর বাড়ির কোন জিনিসটা মানুষকে সব থেকে বেশি আকর্ষিত করে বলুন তো? হ্যাঁ, সব থেকে অন্ধকার কোণাটা, যেখানে আমাদের যাওয়া বারণ। কিন্তু কি তার কারণ? পাননি তো উত্তর। কিন্তু আমাদের গল্পের নায়ক পেয়েছে, যদিও একটু দেরিতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক শান্তনু ব্যানার্জির লেখা কুমুদপুরের অভিশপ্ত দুপুর। কি রে, কি হলো তোর? আর কতক্ষণ জামা কাপড় নিয়ে থাকবো হাতে? কখন সেই স্নান ঘরে ঢুকেছিস? এইখানেই সকাল 8টা বেজে গেছে। ওদিকে তো বেরোতে দেরি হয়ে যাবে। কি রে? মা রাগত স্বরে আমার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল। বাথরুমের ভেতর থেকে আমি চিৎকার করে বললাম, আর 2 মিনিট। আমার মেজাজ আজ সকাল থেকেই বেশ ফুরফুরে। বছরে এই 3-4টে দিনের জন্য খুব উৎসাহ সহকারে অপেক্ষারত থাকি আমি। এই সময় প্রতি বছরই আমাদের গন্তব্যস্থল কুমুদপুর। কুমুদপুর একদম পাড়া গাঁ। এখনো আলোই আসেনি। কল্যাণেশ্বরী মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা ডিভিসি ব্যারেজের দিকে এগিয়ে গেছে, তার ঠিক উল্টো দিকে দেন্দুয়া যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়বে কুমুদপুর গ্রাম, আমার বড় মামার শ্বশুর বাড়ি। বড় রাস্তা থেকে একমাত্র মেটো পথের সংযোগ এই গ্রামে। আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে, ওই স্টিল, মার্বেল আর কাঁচের। তবুও যেন ভগবান অতি যত্নে গ্রামটার ছবি এঁকেছেন। প্রকৃতির অঢেল ঐশ্বর্য ঢেলেছেন গ্রামের প্রান্তে প্রান্তে। এই নিয়ে বছর 4 হলো প্রতিবার আমি মায়ের সাথে কুমুদপুরে এই বিশেষ সময়টাতে আসি আমার বড় মামার শ্বশুর বাড়িতে। কারণ এই একটাই, এখানে এই সময় প্রতি বছরে ধুমধাম করে মনসা পুজো হয়। দারুণ মজা হয়। ভোরবেলাতে উঠে গ্রামের সকলকে নেমন্তন্ন করতে যাওয়া, তারপর গ্রামের রাস্তায় রাজহাঁসের দুলকি চালে চলা, ছাগলের দুধ, মাটির বাড়ি, প্রতি বাড়িতে গোবর লেপা ও আলপনা আঁকা, সব মিলিয়ে আমি যেন স্বপ্নের দেশে হারিয়ে যাই। আমিও জানি মাও উপভোগ করেন এই বিশেষ 3 দিন। একদিকে ছেলের স্কুলের পড়াশোনার চাপ, আর অপরদিকে সংসারের জাবর কাটা থেকে বেরিয়ে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে মন প্রাণ নতুন করে রিচার্জ হয়ে যায় মায়ের। তাই আমাদের মা ও ছেলের গন্তব্য এখন কুমুদপুর। স্নান সেরে বাইরে বেরিয়ে দেখি মা পুরো রেডি। দ্রুত নিজের জামা প্যান্ট পরে নিয়ে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, এবারে আমরা কতদিন থাকবো ওখানে? মা মুচকি হেসে বললেন, এবারে বেশি দিন থাকা হবে না রে। তোর বাবা পরশুদিন অফিসের কাজে বাইরে যাবেন, তাই পরশু সকালের মধ্যে আমাদেরও ফিরে আসতে হবে। এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। কত কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু তা কি আর হবে? আমার বাবা চিত্তরঞ্জন রেল কারখানার একনিষ্ঠ কর্মী। বাবাকে খুব দরকারি কাজ না পড়লে বাইরে যেতে হয় না। তাই আমি ব্যাপারটার গভীরতা বুঝে চুপ করে থাকলাম। ততক্ষণে বড় মামা আর মামি গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে বাড়ির সামনে। আমি এক লাফে গাড়ির সামনে সিটে উঠে বসে বললাম, না, এই জায়গাটা কোনোভাবেই ছাড়া যাবে না কারোর জন্য। কাঁটায় কাঁটায় ঠিক 8:30টায় গাড়ি ছেড়ে দিল তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে বাইরের দিকে তাকিয়ে আমার মনটা উদাস হয়ে গেল। আমি ভাবসাগরে ডুব দিলাম। আমার নাম
সায়ন ব্যানার্জি। এবছর আমার ক্লাস 5 হলো। আগের সব বছরগুলোর কথা যদিও ভালো মনে নেই, তবে আগের বছরের স্মৃতি আমার মনে এখনো যেন টাটকা। মামার শ্বশুর শাশুড়ি, আমার মামা দাদু ও দিদা, এছাড়াও তাদের ছেলে কাঞ্চন মামা ও মামি ও বাড়িতে থাকে। আমার বড় মামিরা 3 বোন। বড় মামি অন্নপূর্ণা বোনেদের মধ্যে সবচেয়ে বড়। তার 2 ছোট বোন বাবলি মাসি ও ডলি মাসিও ওখানেই থাকে। এছাড়া গোটা কয়েক গ্রামের কাজের লোক, আমার নিজের 3 মামা, মামাতো ভাই বোন রাজা দাদা আর হারা কাকু, সব মিলিয়ে পুজোর বাড়ি পুরো জমজমাট থাকে। রাজা দাদা কাঞ্চন মামার বন্ধু কম ভাইয়ের মতো, আর হারা কাকা ওই বাড়ির এক কথায় কেয়ারটেকার। এত বছর ওই বাড়িতে যাতায়াতের ফলে আমি বেশ বুঝতে পেরেছি হারা কাকা ছাড়া ওই বাড়ি অচল। কারণ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই হারা কাকার উপস্থিতি বিনা ওই বাড়ির জল এতটুকুও গড়ায় না। আমাকে হারা কাকা খুব ভালোবাসে, তাই ওই বাড়িতে গেলেই আমার প্রথম কাজ হারা কাকার লেজুর হিসেবে জুড়ে যাওয়া। এর প্রধানত 2টো কারণ। 1, দুষ্টুমির জন্য মায়ের বকার হাত থেকে রক্ষা পাওয়া, আর 2 নম্বর, যেহেতু আমি সকলের ছোট এখানে, তাই মামা মাসি দাদারা আমাকে কেউ ক্যারাম বা তাস খেলাতে ডাকে না। তাই হারা কাকার সাথে পুকুরে মাছ চাষ, ছিপ পেলে মাছ ধরা দেখা, ফুল তোলা, আবার লুকিয়ে লুকিয়ে হারা কাকার সাথে পাকা মহুয়া ফল খাওয়া দিব্যি চলে। হারা কাকাই আমাকে বলেছে যে এই মহুয়া ফল থেকে দেশি মদ তৈরি হয়, আর তা শোনার পর থেকে ফল খেলেই আমার মনে হয় যেন মাথাটা ঝিমঝিম করছে। সব মিলিয়ে এক ঐশ্বরিক অনুভূতি। আগের বাড়ি আমি জেদ ধরেছিলাম হারা কাকার কাছে পুজোর সময় বলি দেখব বলে, কিন্তু ছোট বলে হারা কাকা বলেছিল সামনের বছরে লুকিয়ে লুকিয়ে দেখাবে আমাকে, কারণ ছোটদের বলি দেওয়া দেখা নাকি বারণ। আর মা যদি ঘুণাক্ষরেও জানতে পারে একবার, তবে আর রক্ষে নেই। কিন্তু এই অল্প সময়ে এত কিছু কি করে করব ভেবে কুল পেলাম না কোনো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। হঠাৎ হ্যাচকা ব্রেক কষার ঝাঁকুনিতে তন্দ্রা চটে গেল। দেখলাম আমাদের গাড়ি কুমুদপুরের মেঠো রাস্তায় চলে এসেছে, আর সামনে একটা ছাগলের বাচ্চা হঠাৎ চলে আসাতে এই বিপত্তি। পিছন থেকে বড় মামার হুঁশিয়ারি উড়ে এলো। কি রে পিকু, তুই আবার সামনের সিটে বসে ঘুমোচ্ছিস? কতবার বলেছি তোকে ড্রাইভারের পাশে সিটে বসে ঘুমোতে নেই। আমি কিছু বলার আগেই মামি বলে উঠল, তুমি চুপ করো তো, এমন করে বলছো যেন ওর জন্যই হয়েছে সব। বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়েছে, তাতে ওর দোষটা কি? এই বলে আমার দিকে স্নেহ মাখা কথা ছুঁড়ে দিলেন। না রে বাবু, তুই ওখানেই বসে থাক, তোর মামার আবার বেশি বেশি। বড় মামা স্পিকটি নট, আর আমি আর চোখে একবার ড্রাইভার কাকুকে দেখলাম। তিনিও মুচকি হেসে আমার দিকে চোখ টিপে গান চালিয়ে দিলেন গাড়িতে। তার মিনিট 10 মধ্যেই আমরা সোজা কুমুদপুর বারোয়ারিতলার পাশ ঘেঁষে ডান দিকের অপেক্ষাকৃত ছোট গলির মধ্যে ঢুকে পড়লাম। আর ড্রাইভার কাকু পো পো করে হর্ন বাজাতে বাজাতে একেবারে 3 মহল বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। মা বলে উঠল, যাক বাবা, তাও 9:30টার মধ্যে পৌঁছানো গেল। না হলে পিকু যা শুরু করেছিল 12টাতেও পৌঁছতে পারতাম না হয়তো। সারা গ্রামে এই একটি পাকা বাড়ি, তাও আবার 3 তলা। মামা দাদুরা নাকি এক সময় বিশাল বড়লোক ছিলেন শুনেছি। ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য দাদুর বাবার আমলেও নাকি লেঠেল পোষা হতো। হারা কাকার বাবা
নিজেও একজন বিশ্বস্ত লেটেল ছিলেন নিজের সময়। ওনাদের 7 পুরুষ ধরে নাকি বসবাস এখানেই। এখন অবশ্য দিন বদলেছে, আগেকার সেই জৌলুস অনেকটাই ফিকে। তবু এখনো যা আছে, আরো 5 পুরুষ বসে খেয়ে যেতে পারবে। সবজি, ফুল, মুরগি, ছাগল, মাছ, মহুয়া সব বাড়ির লাগোয়া। জমি ও পুকুরেই চাষ হয়। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা লোক রাখা হয়েছে, আর হারা কাকা সব কিছুর সুপারভাইজার হিসেবে দেখাশোনা করে। তবে সবচেয়ে বেশি ইনকাম বোধ হয় ওই দেশি মদ থেকে হয়, যা বাড়ির পেছনে লাইসেন্স প্রাপ্ত নিজস্ব কারখানায় তৈরি হতো। হারা কাকা এটার প্রতি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখত, যাতে কোনোভাবে কিছুই বেহাত না হয়ে যায়। এখানে আমার ঢোকাও ছিল বারণ। গাড়ি থামতেই আমি এক ছুটে ভেতরে চলে এলাম। মামা দিদা আমার গাল টিপে কপট রাগ দেখিয়ে বললেন, এই বুঝি আসার সময় হলো, যা তাড়াতাড়ি সকালের টিফিনটা করে নে। তারপর মায়ের দিকে এগিয়ে বললেন, কি ডলি, এতক্ষণে তোমাদের সময় হলো বুঝি? আমি ততক্ষণে রান্নাঘরের সামনে। খিদে পেট যত না জ্বলছে, তার চেয়েও বেশি ছিল চিন্তা। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। কোনো ক্রমে লুচি ও বেগুন ভাজা মুখে পুড়ে সোজা বাগানে হাজির হলাম হারা কাকার খোঁজ করতে। বেশি খোঁজাখুঁজি করতে হলো না আমায়। দেখলাম পুকুর পাড়ে এক মনে হারা কাকা ছিপ নিয়ে বসে আছে। এক দৌড়ে হারা কাকার কাছে পৌঁছে গেলাম। আমাকে দেখে হারা কাকা ফোকলা দাঁতের একগাল হাসি হেসে ইশারায় পাশে বসতে বলে খুব আস্তে জিজ্ঞাসা করলো কখন এসেছি। হারা কাকার কাছে আগেই শুনেছি মাছ ধরার সময় জোরে কথা বলা বারণ, তাই ফিস ফিসিয়ে উত্তর দিয়ে চুপ করে ছিপের দিকে তাকিয়ে রইলাম। হারা কাকা পুকুর থেকে 3টে চারাপোনা তুলে বলল, চলো পিকু বাবু, তোমাকে আগে সব ঘুরিয়ে দেখিয়ে আসি। আমিও হারা কাকার পিছু পিছু কথা বলতে বলতে পুরো বাগানময় ঘুরতে লাগলাম। বাগানে কত নাম না জানা ফুল ফুটেছে। আমি জানি আমার সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র হারা কাকার কাছেই আছে। আজ পর্যন্ত বিরক্ত হতে দেখলাম না ওনাকে। এইভাবে ঘুরতে ঘুরতে কখন যে সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চলেছে বুঝতেই পারিনি। হঠাৎ দূর থেকে মায়ের গলা ভেসে এলো, পিকু, আয় পিকু, তাড়াতাড়ি আয়, বেলা বয়ে যাচ্ছে যে। আর কতক্ষণ রোদে রোদে ঘুরবি, আয়। আমি চমকে পিছনে ঘুরে দেখলাম আমার সাথে হারা কাকাও শুনল মায়ের ডাক। হারা কাকা বলল, যাও তুমি এবার ঘরে যাও, আবার বিকেল বেলাতে না হয় এসো আমার কাছে, তখন তোমাকে আমি পাকা মহুয়া খাওয়াবো। আমি হারা কাকার কাছ থেকে উঠে ঘরের দিকে হাঁটা লাগিয়েই আবার পিছন ফিরে বললাম, এ দেখো, কালকে কিন্তু আমাকে পুজোর বলি দেখাতে নিয়ে যাবে, মনে আছে তো তোমার? হারা কাকা আবার ফোকলা দাঁত বার করা হাসি হেসে আমায় টাটা করে নিজের কাজে ডুবে গেল। বাগান থেকে ফিরে কলতলায় হাত পা ধুয়ে সোজা এক ছুটে ঘরের ভিতরে ঢুকলাম। এই ঘর আমার হাতের তালুর মতো চেনা। মা বলতো এটা একটা ছোটখাটো জমিদার বাড়ি। সত্যি প্রায় তাই। প্রতি তলায় 8টা করে কামরা আছে। নিচের তলায় বাড়ির প্রত্যেকের একটা করে নিজস্ব কামরা, উপরের তলায়ও 8টা কামরা, যার মধ্যে 4টি কামরা বন্ধ থাকে সারা বছর, আর এই পুজোর সময় সকলের জন্য তা খুলে দেওয়া হয়। বাকি 4টি কামরার মধ্যে 2টি কামরা মামা দাদু ও দিদার একসাথে ভেতর থেকে সংযুক্ত। আরেকটি কামরা সকলে মিলে ক্যারাম, তাস ও আড্ডা দেবে বলে রেখে দিয়েছে মামারা। লুকিয়ে লুকিয়ে সিগারেটও খাওয়া হয় সেখানে, আমি দেখেছিলাম। আমি ছোট বলে কেউ খেলতে নেয় না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
আর স্ট্রাইকার বা গুটি বোর্ডের থেকে ছিটকে নিচে পড়ে গেলে আমার কাজ ছিল তা কুড়িয়ে এনে দেওয়া। আর অপর কামরাটি আমি সকল সময় বন্ধই দেখেছি, একটা বিশাল বড় লোহার তালা লাগানো দরজাতে। মনে হয় যেন 10 বছর হয়ে গেছে কামরাটা খোলা হয় না। কাউকে জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি, কারণ আমি বুঝেছি ওই কামরা সম্বন্ধে জিজ্ঞাসা করলেই সকলে কেমন যেন প্রশ্নটা এড়িয়ে যায়। বাড়ির 3 তলাতে মাত্র 4টি কামরা, সেখানেও একটা কামরা খেলার জন্য খুলে নিয়েছে মামা দাদারা, আর বাকি 3টেতে তালা বন্ধ। যদিও অত্যধিক লোক হলে ওই কামরাগুলো খুলে ফেলা হয়। এই বাড়িটার সব ভালো লাগে আমার, শুধু ভালো লাগে না জানলাগুলো। এইটুকু জানলা, তাও হাতের অনেক উপরে, বেশি আলো আসে না। ঘরের মধ্যে সব সময় কেমন যেন একটা আধো অন্ধকার ভাব। দিনের বেলাতেও কিছু ভালো করে খুঁজতে গেলে টর্চ বা হ্যারিকেন বা নিদেন পক্ষে ছোট কুপি ভরসা। ঘরগুলোর মধ্যেও কেমন যেন ভ্যাপসা গন্ধ ছড়িয়ে থাকে সব সময়, বিশেষ করে নিচের তলার ঘরগুলোতে। আমি তো ঘরে ছুটে ঢুকে পড়লাম, কিন্তু এসে মাকে দেখতে পেলাম না। শুধু মা কেন, কাউকেই তো দেখতে পাচ্ছি না কোনো ঘরে। কিন্তু মা তো আমায় ডাকলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 12:30 বাজে। এই সময় সকলে কোথায় গেল? নিজের ঘরগুলো দেখে ভিতরে বারান্দায় এসে হাঁপাতে লাগলাম। বার কয়েক মা, মাসি, মামা দাদু বলে চিৎকার করেও কোনো লাভ হলো না, কেউ কোথাও নেই। এরকম তো হয় না, আমাকে ডেকে মা তো কখনো এরম ভাবে চলে যাবে না। কিছুই মাথায় ঢুকছে না, কি করি? বাইরে গেল নাকি? দূর, আমি আরো কিছুক্ষণ বাগানে থাকতে পারতাম। কি করব? এমন সময় হঠাৎ মনে হলো যেন উপর ঘর থেকে ক্যারাম পিটানোর আওয়াজ আসছে। হ্যাঁ, ঠিকই তো, স্ট্রাইকারের শব্দ বেশ শুনতে পাচ্ছি। দোতলা থেকেই আসছে। বুঝেছি, কেউ না থাকার সুযোগে মামা দাদারা ক্যারামের আসর বসিয়ে দিয়েছে। কিন্তু আমি যে এতবার ডাকলাম, কেউ সাড়া দিল না কেন? একবার উপরে গিয়ে ব্যাপারটা দেখে আসতে হয় নিজের চোখে। যেমন ভাবা তেমন কাজ। চট করে সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে গেলাম। দোতলাতে উঠতেই বুঝতে পারলাম সিঁড়ির মস্ত বড় শালকাঠের দরজাটা সজোরে দড়াম করে বন্ধ হয়ে গেল। আমি 2 সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেলাম। এত বড় ভারী দরজাটা কি করে নিজে থেকে বন্ধ হয়ে গেল? গাটা একটু ছমছম করে উঠল ঠিকই, তবে ক্যারাম খেলার শব্দে আর নিজের ভিতরের উত্তেজনায় তার বেশিক্ষণ ধোপে টিকল না। দৌড়ে চলে গেলাম সোজা ক্যারাম যেখানে রাখা থাকে সেই ঘরে। দরজাটা ভেজানোই ছিল। হাট করে খুলে দিতেই কি হলো? কেউ তো নেই। ঘর তো পুরো ফাঁকা। ক্যারাম বোর্ড পড়ে আছে এক পাশে। তাহলে যে শব্দ শুনলাম আমি, না, কিছু একটা গোলমাল হচ্ছে। ব্যাপারটা কি? আমাকে ভয় দেখানোর প্ল্যান করেছে নাকি? নিশ্চয়ই কোথাও লুকিয়ে পড়েছে সবাই। দাঁড়াও, মা আসুক, তোমাদের দেখাচ্ছি মজা। কিন্তু কেউ লুকোলে বা ঘরের বাইরে আসলে আমার চোখে তো পড়তই। আর ঘরের ভিতরে কেউ যে নেই সে তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কোথাও আমার একটা ভুল হচ্ছে, কারণ ক্যারাম খেলার শব্দটা এখনো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই তো, ওই তো ক্যারামের আওয়াজ হচ্ছে। ওহ, বুঝেছি, তার মানে ব্যাটারা 3 তলাতে বসে খেলছে। ওখানেও একটা ছোট্ট ক্যারাম বোর্ড আছে। আমি শুধুমুধু দোতলা ভেবেই ভুল করছি।
যাই দেখি গিয়ে 3 তলাতে। অগত্যা আবার 3 তলাতে যাত্রা। 3 তলার সিঁড়ির মুখের কাছে যেতেই চমকে উঠলাম। আরে, এই ঘরটার তালা কে খুলল? এ তো সারা বছর বন্ধ থাকে। ও, তার মানে আমাকে ভুল বোঝানো। যাক, সুযোগ যখন পেয়েছি একবার ভিতরে ঢুকে দেখা যাক। কাছে গিয়ে দেখি দরজাটার একটা পাল্লা খোলা, অপরটা বন্ধ। আমি দুটো খুলে দিতেই নাকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ এসে যেন জোরে ধাক্কা দিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শুধু বুঝলাম অন্যান্য সাধারণ ঘরের মতো এটাও একটা ঘর। এখানে একটা বিছানা, বালিশ সব সুন্দর করে পাতা, আর বেশি কিছু দেখা যাচ্ছিল না। তবে গা দিয়ে হঠাৎ যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখলাম কপাল দিয়ে ঘাম ঝরছে আমার। আমি আবার দরজাটা যেরকম ছিল সেরকম করে রেখে দিয়ে আস্তে আস্তে উপরে 3 তলাতে উঠে গেলাম। শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল বলে মনে হলো, কিন্তু এবারে ভালো করে ক্যারামের শব্দটা অনুধাবন করে এগোতে লাগলাম। শব্দটা ক্রমাগত জোরে হচ্ছে। বেশ বুঝতে পারছিলাম লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু আবার যে 3 তলাতে পা দিলাম, সিঁড়ির দরজাটা আবার একই রকম ভাবে বন্ধ হয়ে গেল। মনটা হঠাৎ ছ্যাঁক করে উঠল। বুঝতে পারলাম এবারে আমার ভয় করছে। তাও সাহস করে সামনে এগিয়ে ঘরগুলোতে খুঁজতে শুরু করে দিলাম। কিন্তু কি হচ্ছে আজকে কে জানে। এখানেও কেউ কোথাও নেই। এতগুলো মানুষ গেলটা কোথায়? রাজাদা, ও রাজাদা, তোমার কোথায় গো? আমার ভয় করছে। এবার বেরিয়ে এসো না। ও রাজাদা, রাজাদা বলে ডাকছি সকলকে, কিন্তু কেউ কোথাও নেই, কেউ আসছেও না। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম ঘরটাতে। বেশ বুঝতে পারছি তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। ওদিকে কুলকুল করে ঘেমে চলেছি, কিন্তু কি করব, নিচেও তো যেতে পারছি না। ক্যারামের শব্দটা আরো জোরে হচ্ছে কানে। এবার মনে হচ্ছে কান ফাটিয়ে দেবে। কিছুক্ষণ ধরে মনটাকে শান্ত করার চেষ্টা করলাম। না, নিচে তো আমাকে নামতেই হবে। একবার যদি নিচে নামতে পারি তাহলে সোজা হারা কাকার কাছে। হারা কাকার নামটা মনে পড়তেই অনেকটা সাহস মনে চলে এলো। আবার এক দৌড়ে সিঁড়ির দরজার সামনে হাজির হলাম। দরজাটা হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করলাম, কিন্তু এই দরজা তো খুলছে না। এত বড় শাল কাঠের দরজা, মনে হচ্ছে যেন উল্টো দিক থেকে কেউ লক করে দিয়েছে। এবারে কি করব? ছাদে চলে যাব? কিছুই মাথায় ঢুকছে না আমার। মা, ও মা, মা তুমি কোথায়? বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। অনেক কষ্টে সামলাচ্ছি। স্ট্রাইকারের শব্দটা এতক্ষণে থেমে গেছে, কিন্তু এবার অন্য একটা শব্দ শুনতে পাচ্ছি। কেমন একটা ঝুমঝুম শব্দ। হ্যাঁ, এ তো কারণ নুপুরের শব্দ। মেরুদণ্ড দিয়ে হিমেল স্রোত নেমে গেল। শব্দটা অনেকটা কাছে মনে হচ্ছে এবার। আর সময় নেই। আমি পড়ি কি মরি করে এক ছুটে সোজা ছাদে চলে এলাম। কিন্তু হায়, আজকে ভাগ্য আমার অসহায়। ছাদের দরজাটাও যথারীতি বন্ধ হয়ে গেল।
এবারে কি করব? অথচ নুপুরের শব্দ আরো কাছে, যেন ঠিক আমার পিছনেই আসছে সিঁড়ি দিয়ে। কিন্তু যে আসছে সে তো দরজার কোনো বাধা পাচ্ছে না। আমি তো দরজা খোলার আওয়াজ পাচ্ছি না কোনো। তবে কে সে আমার মাথার ঠিক নেই। হঠাৎ মনে হলো চিলেকোঠার ঘরটা তো ছাদের উপরে, ওখানে লুকিয়ে থাকবো। যেমন ভাবা তেমন কাজ, কারণ আর কিছুই নয়। চিলেকোঠার ঘরে ভেতরের দিকে দেওয়ালটা এমনভাবে জানলার মতো করে কাটা যে উঁকি দিয়ে ওখান থেকে পুরো সিঁড়িটা দেখা যায় নিচ পর্যন্ত। ওখানে গেলে দেখতে পারবো কেউ এলো কিনা, আর উপর থেকে চেঁচাতেও পারবো। কিন্তু ওই ঘরের দরজাও যদি বন্ধ হয়ে যায়। ভাবতে ভাবতে ছাদের উপরে পড়ে থাকা একখানা আতলা ইটের দিকে নজর পড়ে গেল। সাথে সাথে দৌড়ে ইটটা তুলে নিয়ে চিলেকোঠার ঘরে ঢুকে গেলাম। দরজাটা বন্ধ হওয়ার আগেই একটা পাল্লার নিচে ইটটা রেখে দিলাম, যাতে দরজাটা আর বন্ধ না হয়ে যায়। ঘরে ঢুকে দেখি ক্যারাম বোর্ডটা চিলেকোঠার ঘরে রাখা, কিন্তু কেউ নেই। আমি বেশ বুঝতে পারছি একটা দম বন্ধ করা ভয়ঙ্কর পরিবেশে আমি আটকা পড়ে গেছি। কিছুক্ষণ সব চুপচাপ, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম। হঠাৎ আবার নুপুরের শব্দটা শুরু হলো, ঠিক যেন কোনো মহিলা হেঁটে আসছে। আমি সাথে সাথে জানলার খোলা জায়গা দিয়ে মাথা গলিয়ে স্পষ্ট দেখতে পেলাম এক অচেনা মহিলা সিঁড়ি দিয়ে উঠে আসছে। তবু আমি শুধু তার মাথার খোলা চুল ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আমি চেঁচিয়ে উঠলাম, বাঁচাও বাঁচাও, কে আছো কে আছো কে আছো, বাঁচাও। কিন্তু তার উত্তর যা পেলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। আচমকা দেখি মহিলা মাথা উঁচু করে আমার দিকে তাকালো আর মুখ দিয়ে একটা বিকট খড়খড় আওয়াজ বের করতে থাকলো। মহিলার মুখ বলে কিছুই ছিল না, শুধু মাথার চুলটা ছাড়া। মুখটা পুরো কালো গাঢ় অন্ধকার, আর আর ওই বিকট আওয়াজ। ওটা হাসি না কান্না নাকি অন্য কিছু বুঝবার আগেই আমার হাতে ধরা আতলা ইটটা তীব্র গতিতে জানলা খোলা জায়গা দিয়ে নিচের দিকে নেমে গেল, আর সাথে সাথে একরাশ অন্ধকার করে দরজাটা বন্ধ হয়ে গেল। আমি ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলাম আর প্রাণপণে মাকে ডেকে যাচ্ছিলাম। দরজা কিছুতেই খুলতে না পেরে দরজার পাশে দাঁড় করানো খিলটাকে নিয়ে গায়ে সর্বশক্তি দিয়ে দরজায় মারতে লাগলাম। ভাগ্যদেবী বোধহয় একটু প্রসন্ন হলেন। একদিকের পাল্লাটা কমজোরি ছিল, খিলের বাড়ি খেয়ে পাল্লাটা কাঁধ হয়ে পড়ে গেল। আমি কাল বিলম্ব না করে ভাঙা জায়গা দিয়ে বেরিয়ে এলাম, আর তারপর একবার ছাদের এক কোণা থেকে অপর কোণা ছুটে বেরোতে লাগলাম। ছাদের দরজা ভাঙা বা খোলার মতো সাহস বা গায়ের জোর কিছুই আমার ছিল না। ভ্রান্তের মতো খালি ছুটতেই থাকলাম, আর পাচ্ছি না। হঠাৎ চোখে পড়ল টিভির অ্যান্টেনাটা। সামনে গিয়ে অ্যান্টেনার ওপারে দেখতে পেলাম দোতলা থেকে শুরু হওয়া খড়ের ছাউনির পোলট্রি ফার্মটা। ছাদের চারপাশে আমার প্রায় বুক ও কোমর সমান উঁচু দেওয়াল দেওয়া। আর কিছু ভাবতে পারছিলাম না। হুমড়িকে ঝুঁকে পড়লাম ছাদের নিচে। এক হাতে অ্যান্টেনা ধরে রইলাম। আমার পা দুটো শূন্যে ছাদের উপরে, আর কোমর থেকে মাথা নিচে মাটির দিকে। মাথা আর কাজ করছিল না। ক্রমাগত মনে হচ্ছিল আমার পা ধরে যেন কেউ টেনে আছে। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। এক সময় নিচে থেকে একটা জটলার আওয়াজ কানে এলো। কোনো রকমে দেখলাম সকলে ঘরে ফিরেছে, উঠোনে দাঁড়িয়ে গল্প করছে। প্রাণপণে নিজের শেষ শক্তি দিয়ে মা বলে চেঁচিয়ে উঠলাম। তৎক্ষণাৎ সকলে মিলে উপরে তাকিয়েই আমাকে দেখতে পেল।
আমি সকলের চিৎকার শুনতে পারলাম। আমার মা বিস্ময়ে স্তানুবধ হয়ে গিয়েছিল। না, আমি আমি আসছি, আমি আসছি, আমি এক্ষুনি ঝাঁপ দিচ্ছি, আমি আর পাচ্ছি না। কিন্তু ঝাঁপ আর আমি দিতে পারলাম না। আমার পা যেন অদৃশ্য চুম্বক দিয়ে কেউ আটকে রেখেছে উপরে। ওরকম ভাবেই ঝুলে থাকলাম। তারপরের কিছুক্ষণের মধ্যেই বাবলি মাসি দৌড়ে এলো, আমাকে টেনে তুলল, তারপর কোলে নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে নিচের দিকে নামতে লাগলো। আমি প্রায় কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, এখন দরজাগুলো খুলছে কি করে? আশ্চর্যের ব্যাপার, আমরা একটা করে তলা নামতেই আবার দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাবলি মাসি কোনো জবাব না দিয়ে শুধুমাত্র বলল, ও কিছু না। এই বলে আমাকে নিয়ে সোজা নিচে নেমে এলো। নিচে মাকে দেখে মায়ের কোলে উঠেই আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, দেখলাম নিচের একটা ঘরের শীতল পাটির উপরে শুয়ে আছি। আমার মাথার কাছে মা, মামা দিদা, বড় মামি সকলে বসে আছে। মা একটা হাত পাকা নিয়ে জোরে জোরে হাওয়া করছে। আমি মাকে জড়িয়ে ধরতেই মা হাউমাউ করে কেঁদে উঠল। আমায় ক্ষমা কর পিকু, আমার ক্ষমা কর সোনা, আমায় ক্ষমা কর। আমার তোকে সাথে করে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ভাবলাম তুই তো হারাদার সাথেই আছিস, তাই আর তোকে সাথে নিইনি। খুব ভুল করেছি আমি, খুব ভুল করেছি। এমন জানলে আমার নিয়ে যাওয়াই উচিত হতো। আমি ক্ষীণ স্বরে বললাম, কোথায় গিয়েছিলে তোমরা? মা উত্তর দেওয়ার আগেই বড় মামি বলে উঠল, আসলে আমরা গ্রামের সব বাড়িতে পুজো নেমন্তন্ন করতে গিয়েছিলাম রে। আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু বুঝতে পারিনি রে তুই এরকম কাণ্ড করে বাঁধাবি। বেশ তো ছিলি হারাদার সাথে, আমরা এসে তোকে ডেকে নিলেই আসতিস ঘরে। আমি ফের কিছু বলার আগেই হারা কাকার কণ্ঠস্বর শুনতে পেলাম। কি বলছো কি দিদিমণি? পিকু বাবুর মাই তো ওকে ডাকলো ঘরে আসার জন্য, তারপরেই তো ও আমার কাছ থেকে ঘরে চলে এলো। মা বিস্মিত হয়ে বলল, না, আমি তো ওকে ডাকিনি। আমি তো ভেবেছিলাম যে ফিরে এসে ওকে ডাকবো। হারা কাকার অস্ফুট স্বর শোনা গেল, তাহলে কি নিশির? কথাটা শুনেই আমার সারা গায়ে আবার কাঁটা দিয়ে উঠল। আমি আর এখানে থাকবো না, আর আমি এখানে থাকবো না। মা এক্ষুনি বাড়ি চলো, মা এক্ষুনি বাড়ি চলো, আমি আর থাকবো না। 1 ঘন্টার মধ্যে বাবা গাড়ি নিয়ে চলে এলো। আমাকে আর মাকে নিয়ে বাবা ফিরে চলল বাড়ির দিকে। পেছনে পড়ে রইল আমার স্বাদের গ্রাম কুমুদপুর, মনসা পুজো, বলি দেওয়া দেখা, আর আমার অত্যন্ত প্রিয় হারা কাকা। গাড়িতে ওঠার সময় পরিষ্কার দেখেছিলাম হারা কাকার চোখের কোণাটা চিকচিক করছে। হয়তো বুঝতে পেরেছিল যে এই জন্মে আর আমার সাথে দেখা হবে না তার। এই ঘটনার পর প্রায় 10 বছর আমি আর কুমুদপুর মুখ হইনি। প্রতিজ্ঞাও করেছিলাম যে আর কখনো ওখানে যাব না। কিন্তু 10 বছর পর যখন হারা কাকার মৃত্যু সংবাদ পেলাম, আর নিজেকে সামলাতে পারলাম না। আমি আর বাবা দুজনেই গিয়েছিলাম। না গেলে হয়তো সারা জীবনের জন্য নিজের কাছেই ছোট হয়ে যেতাম। তবে হ্যাঁ, উপরে উঠবার দুঃসাহস আর দেখাতে পারিনি। তবে নিচেই ছোটবেলার সেই স্মৃতি খুলে দিল এক অজানা ঘটনার দ্বার। সেখানে গিয়ে জানতে পারলাম এক অদ্ভুত ঘটনা।
আমার বড় মামির চেয়েও নাকি এক বড় মেয়ে ছিল মামা দাদুর। ঘটা করে মেয়ের বিয়েও দিয়েছিলেন, কিন্তু শ্বশুর বাড়ি সুবিধার হয়নি। সারা দিন রাত অশান্তি লেগেই থাকত। আর তাই একদিন রেগে মেগে সব ছেড়ে দিয়ে চলে এলো বাপের বাড়িতে। 7 দিন পর স্বামীও রাগ ভাঙিয়ে বউকে নিয়ে যেতে আসলো। অনেক কথাও হলো, গল্পও হলো। রাতে দোতলার ওই ঘরটাতে স্বামী স্ত্রীকে ঘর সাজিয়ে থাকতে দেওয়া হয়েছিল। সকালবেলায় কোনো সাড়া শব্দ না পেয়ে মামা দিদা নিজেই ডাকতে যান ওদেরকে। গিয়ে দেখেন দরজার একটা পাল্লা খোলা ও আরেকটি পাল্লা ভেজানো। ভেতরে ঢুকে তিনি আঁতকে ওঠেন। দেখেন মেয়ের নিথর শরীর পড়ে আছে বিছানায়, জামাই পলাতক। রাতের অন্ধকারে মেয়েকে গলা টিপে খুন করে জামাই গা ঢাকা দিয়েছে। এরপরে থানা পুলিশ সব হয়েছে, কিন্তু জামাইয়ের কোনো খোঁজ কেউ আর পায়নি। সেই মেয়ের অতৃপ্ত আত্মা নাকি ঘরময় ঘুরে বেড়ায়। তবে আমার আগে নাকি আর কারোর কোনো ক্ষতি করেনি। আমি সব শুনে চুপ করে উঠে চলে এলাম। গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম, যদি আমার ক্ষতি করার ইচ্ছে থাকতো তাহলে কেন আমায় মারল না? আমার পা দুটো পেছন থেকে আটকে কে রেখেছিল? নিচে ঝাঁপাতে গিয়েও কেন পারছিলাম না আমি? আমাকে কি সত্যি সেই আটকে রেখেছিল? তাহলে তো আমাকে বাঁচিয়েছে সে। তবে সেই বিভৎস মুখ কেমন করে ভুলবো ক্যারামের স্ট্রাইকারের আর নুপুরের ছনছন আওয়াজ। তবে সে যদি আমার কোনো ক্ষতি নাই চাইছিল, তাহলে হঠাৎ করে এভাবে আমাকে ভয় দেখালো কেন? আর দোতলার ঘরের তালাটাই বা কে খুলেছিল? এসব প্রশ্নের কোনো উত্তর কি আর আমি পাবো? কেই বা দেবে এই প্রশ্নের উত্তর? প্রশ্নগুলোকে আমার মনের মণিকোঠায় চিরতরে তালা মেরে রেখে কুমুদপুরকে পিছনে ফেলে অনেক অনেক এগিয়ে এলাম আমি। আমাদের সকলেরই জীবনে এমন অনেক অমীমাংসিত ঘটনা রয়েছে, যা নিয়ে ভাবতে বসলে আজও রাত কাবার হয়ে যাবে। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলুন আপনাদের জীবনের এরকম কোনো অমীমাংসিত ঘটনা। পড়ার জন্য তো আমরা আছি। শেষ হলো আমাদের আজকের গল্প, কুমুদপুরের অভিশপ্ত দুপুর। গল্প লেখক শান্তনু ব্যানার্জি। গল্প পাঠে আমি সায়ন। কতকের মা নবনীতা, বড় মামা রাহুল, বড় মামি এবং মামা দিদা শিল্পা, হাড়া কাকা দীপঙ্কর, বাবলি মাসি মধুরিমা। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী শান্তনু ব্যানার্জিকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। গল্পটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমাদের গল্প নিয়মিত শুনতে হলে জানেন তো কি করতে হয়, ঠিক সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।